পারফরমেন্স নাকি মাঠের বাইরের বিতর্ক, দুর্বার রাজশাহীকে নিয়ে আপনি কোন জায়গাটাকে এগিয়ে রাখবেন তাদেরকে? আমার কাছে মনে হয় যে এবারের বিপিএলে রাজশাহীকে নিয়ে সমালোচনাটাই বেশি হচ্ছে, কিন্তু তাদের যে ম্যানেজার আছেন মেহরাব হোসেন ওপি, তিনি বলছেন যে না, মাঠের বাইরের বিতর্কের চেয়ে রাজশাহীর পারফরমেন্সটা বেশি ভারী এবং তাদের পারফরমেন্সটা ভালো, ক্রিকেটাররা খুব ভালো ক্রিকেট খেলছে, তিনি হয়তো তার দলকে ডিফেন্ড করতে চাইবেন, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। আমার দলকে আমি নিশ্চিতভাবেই সেভাবেই ডিফেন্ড করতে চাইবো, কিন্তু আসলে তিনি কতটা মানে তার কথাটা আসলে কতটুকু সত্য, কিংবা আসলে রাজশাহীতে কী ঘটছে, কেন তাদেরকে নিয়ে এত বেশি সমালোচনা হচ্ছে, আপনারা টুকটাক জানেন, কিন্তু এটা আমরা একটু বিস্তারিত আলোচনা করবো এবং সেটা আলোচনা করার জন্য আমার সঙ্গে আছেন আমার সহকর্মী পারভেজ আল হাসান। পারভেজ, আপনাকে স্বাগত। যেটা বলছিলাম যে শুরুটা করতে চাই মেহরাব হোসেন অপিকি দিয়ে শুরু করবো, কারণ তিনি যেটা বললেন যে মাঠের বাইরে যে সমালোচনাগুলো হচ্ছে, অনেক সমালোচনা, পারিশ্রমিক দিতে না পারা, দৈনিক ভাতা দিতে না পারা, ক্রিকেটারদের মান নিয়ে একটা বড় প্রশ্ন আছে। তারপরেও তিনি বললেন যে না, তাদের পারফরমেন্সের পাল্লাটাই ভারী, হয়তো 12 পয়েন্ট দেখে প্লে অফের দৌড়ে আছে, সেই জন্য হয়তো বলা হচ্ছে। আপনি আসলে তার কথাটাকে কীভাবে দেখেন? আপনার কাছে কি আসলে তাই মনে হয় যে তাদের সমালোচনার যে পারফরমেন্সের পাল্লাটাই ভারী? আচ্ছা, উনি যে কথাটা বলেছেন, মেহরাব হোসেন ওপি যে কথাটা আজকে বলেছেন, সেই কথা প্রথমত আমি যেটা বলবো যে সেই কথাটা তাকে কেন বলতে হলো, ঠিক আছে? কারণ আপনি দেখেন, রাজশাহী প্রথম টিম বিপিএলের যারা অলরেডি তাদের প্লে অফের ম্যাচ শেষ করে ফেলছে 2 দিন আগে, ঠিক আছে? 2 দিন আগে ম্যাচ শেষ করার পর এখনও আপনি যদি বিপিএলের, আমার মনে হয় যদি গুগলের সার্চ হিস্টোরিতে বাংলাদেশের কোনো টপিক নিয়ে বা বিপিএলের কোনো টপিক নিয়ে যদি আপনি র্যাঙ্কিং করতে যান, 1 নম্বরে থাকবে দুর্বার রাজশাহীর নাম। আপনি পয়েন্ট টেবিল টপার ফরচুন বরিশাল, সেকেন্ড হচ্ছে একদম অপ্রতিরোধ্য রংপুর, হচ্ছে এখন খুব বাজে একটা অবস্থা লাস্ট 3 ম্যাচ ধরে, তাদের নিয়ে আলোচনা আছে, তারা পয়েন্ট টেবিলের 2 নম্বরে আছে। কিন্তু তাদের মতো কি মানে রাজশাহীর মতো আলোচনা কি আসলে আছে? একদমই না। সবচেয়ে এখন অলরেডি একটা টিম খেলা শেষ করে ফেলেছে, 2 দিন হয়ে গেছে, স্টিল তারা টপে। আজকে তো পুরো দিনটাই তাদের নিয়ে আলোচনা হলো, আর সেটা কোনো পজিটিভ আলোচনা না, অবশ্যই না। আর জনাব অপি যেই রিপ্লাইটা দিয়েছেন অথবা যেই কথাটা তিনি বলেছেন, যে মন্তব্যটা তিনি তার টিমকে নিয়ে করেছেন, সেটা খুবই স্বাভাবিক। কারণ রংপুরের মতো টিমকে তার টিম 2বার হারিয়েছে, হ্যাঁ, 3-4 দিনের ব্যবধানে 2বার হারিয়েছে, টানা 2 ম্যাচ তারা জিতেছে। একটা নড়বড়ে পজিশন থেকে তারা শেষ 3 ম্যাচে 3 ম্যাচ জিতে এখন কিছু ক্যালকুলেশন বাকি, যদি ব্যাটে বলে মিলে তাদের পক্ষে যায়, হিসাব নিকাশ অঙ্ক যদি তাদের রেজাল্ট তাদের পক্ষে যায়, তারা প্লে অফ খেলবে, হাই চান্স 90% সম্ভাবনা তারা প্লে অফ খেলবে। আর এই প্লে অফ খেলা নিয়েই কিন্তু তাদের আজকের যে ঘটনাটা ঘটলো, যেটা নিয়ে আমরা আলোচনা করতে এখানে বসেছি, যেহেতু অনেক কিছু ভিন্ন ভিন্ন অনেক কিছুই ঘটেছে আজকের দিনে শুধুমাত্র দুর্বার রাজশাহীকে নিয়ে, সেটা কিন্তু তারা প্লে অফ খেলবে বলেই অথবা প্লে অফ খেলার সম্ভাবনা আছে বলে। আপনি যে বললেন যে সকালে আসলে সারাটা দিনই আলোচনা হয়েছে, আমি যখন আসলে সকালে ঘুম থেকে উঠলাম, ওঠার পরেই আমাদের সহকর্মী আবিদ মোহাম্মদ তিনি গ্রুপে আসলে একটা মেসেজ দিলেন বা জানালেন যে এরকম একটা ঘটনা ঘটেছে। ঘটনাটা হচ্ছে যে ঢাকার মানে রাজশাহীর যারা ক্রিকেটার আছেন, বিশেষ করে ঢাকাতে যারা থাকেন, তাদেরকে নাকি বলা হয়েছে তোমরা বাসায় চলে যাও, আর যাদের ঢাকার বাইরে বাসা তারা হোটেলে থাকো বা বিদেশিরা থাকবে। একটা বিপিএলের টুর্নামেন্টে আপনি একটা দলের ক্রিকেটারদের টাকা দিতে পারছেন না, নানা সমালোচনা, এর ভিতরে আপনি একজন ক্রিকেটারকে বা 5-10 জন ক্রিকেটারকে আপনি বলছেন তোমাদের বাড়িতে চলে যাও, নিজেদের হোটেল ভাড়া বাঁচানোর জন্য, তো এরকম অনেক সময় বলা হয়ে থাকে। এইটাকে আপনি আসলে মানে পেশাদার হিসেবে দেখেন যে একটা পেশাদার দল এটা আসলেই করতে পারে? আচ্ছা, পেশাদারিত্বের ব্যাপারটা যদি উঠে, এখানে কিন্তু বিপিএলের শুরু থেকেই স্পেসিফিকলি এই একটা দলকে নিয়েই কথা হচ্ছে। তাদের দুর্বার রাজশাহীর প্লেয়াররা অনুশীলন বয়কট করছেন। অনুশীলনের টাইম ধরেন দেওয়া হলো সকাল 10টায়, 9:50 জানানো হচ্ছে তারা অনুশীলন করবে না, বা যে ধরনের এক্সকিউজ দেওয়া হচ্ছে, যদিও অফিসিয়ালি এক্সকিউজ কিন্তু বোঝা যায় যে 10 মিনিট আগে কীভাবে জানালেন। আর যদি আপনি জানান তাহলে প্রফেশনালিজম কোথায়? কারণ মিডিয়া, জার্নালিস্ট সবাই আপনাদের জন্য ওয়েট করছে, ঠিক আছে? তো 10 মিনিট আগে জানালেন, সেখান থেকে তারপরেই তো এরপরে থেকে মূলত কথাগুলো উঠে, হ্যাঁ, যে প্লেয়াররা যদি এরকম চলতে থাকে প্লেয়াররা পরের ম্যাচ খেলবে না। তারপর আশ্বাস দেওয়া হলো, চেক দেওয়া হলো, চেক বাউন্স করলো, ওই টাকাটা পেয়ে গেছি, হ্যাঁ ওই টাকাটা পেয়েছে, না তারপরের কথা বলছি, যে চেক দেওয়া হলো একাধিকবার, বাউন্স করলো, তারপর কমিটমেন্ট দেওয়া হলো, সেটা আবার 10 দিন লেট করেছে। আজকে মেহরাব হোসেন অপি বলেছেন যে তিনি তার কথা রেখেছেন, আবার নেক্সট লাইন তিনি বলেছেন যে তিনি যেই ডেটটা দিয়েছেন সেখান থেকে 10 দিন লেট হয়েছে, বাট ওই টাকাটা তারা পেয়েছেন। কিন্তু কথা হচ্ছে, আপনি দেখেন বিপিএলে কিন্তু একদম মানে
সর্বাধিক ইউজড একটা লাইনের মধ্যে একটা হচ্ছে যে বাউন্স করছে, বলের চাইতে বেশি চেক বাউন্স করছে। তাসকিন কিন্তু ওই দিন বলছিলেন যে এই মিরপুর উইকেটের মতো যদি আমাদের চেকও বাউন্স করে ক্রিকেটার আসলে এক্স্যাক্টলি। তো এইখানে হচ্ছে আজকে যেটা ঘটলো যদিও হচ্ছে রাজশাহী থেকে জানানো হয়েছে ওইরকম কিছুই ঘটেনি, কিন্তু তারপরেও যে এই যে ঢাকায় যারা প্লেয়ার আছেন, একজন প্লেয়ার তার বাসায় থাকতেই পারেন। আপনি জানেন, আমরা জানি, নাম বলবো না আমরা, অনেকে আমরা অনেক সময় আমরা টিম হোটেলে যাই আগে পরে, খেলার আগে পরে। আমি আজকেও দেখেছি অনেক মানে সিনিয়র ক্রিকেটার আছেন, কারণ একটা ওই শেরাটনে 5টা টিম থাকে বিপিএলের, ঠিক আছে। সিনিয়র ক্রিকেটার তিনি বাসায় থাকেন, বাসা থেকে তিনি নিজের সময় মতো চলে এসেছেন, এসে টিমের সাথে যোগ দিয়েছেন, টিম বাসে করে তিনি মাঠে গেছেন। এটা খুবই স্বাভাবিক ঘটনা, অন্তত বাংলাদেশের ক্রিকেটের প্রেক্ষাপটে। এর আগেও আমরা দেখেছি অনেক সিনিয়র ক্রিকেটার পুরো টাইমটাই ঢাকা যতদিন থাকে তারা বাসায় থাকেন। এটা একদমই অ্যানাউন্স করার মতো কিছু না, অ্যানাউন্স করে বলার মতো কিছু না, কিন্তু দুর্বার রাজশাহীকে কেন এটা অ্যানাউন্স করে বলতে হলো? আমারও আসলে প্রশ্নটা এখানে, কারণ হচ্ছে আপনি যখন টিম মিটিং করেন, আপনি যদি তখন একজন ক্রিকেটার অনুরোধ করতে পারেন যে ভাই ঠিক আছে, আমি যেহেতু 7 দিন গ্যাপ আছে বা 5 দিন গ্যাপ আছে, আমি একটু ফ্যামিলির সাথে টাইম কাটাই, যেহেতু আমাদের এখন খুব বেশি অনুশীলন নেই, অনুশীলন থাকলে আমি অনুশীলনে আসবে, এরকম আবদার করতে পারেন। যেমন ওই দলটাতে তাসকিন খেলছেন, বিজয় খেলছেন, বা আরও বেশ কয়েকজন ক্রিকেটার আছেন, জিসান আলম আছেন, তাদের সবারই বাসা ঢাকা বা ঢাকার আশেপাশে, সো তাদের জন্য আসলে খুব বেশি কঠিন কিছু না। কিন্তু ওই যে আপনি যে প্রশ্নটা করলেন, আমারও আসলে ওই জায়গাটাতেই প্রশ্ন, তাদের কেন আসলে অ্যানাউন্স করতে হলো, গ্রুপে কেন মেসেজ দিতে হলো? এখানেই হচ্ছে যে টিম চালানোর অভিজ্ঞতা, তারপর হচ্ছে আপনার প্রফেশনালিজম। কারণ দুর্বার রাজশাহীর সাথে ফরচুনেটলি আনফরচুনেটলি, দুঃখজনক কিংবা যে ভাষাই আমরা বলি, প্রফেশনালিজমের ব্যাপারটা দুর্বার রাজশাহীর সাথে একদম ডে ওয়ান থেকে, হ্যাঁ ডে ওয়ান থেকেই এই প্রশ্ন আছে, নাই সেটা বলবো না, বাট প্রশ্নটা উঠছেই। আর এই প্রশ্নটাকে বন্ধ করা কিংবা এই প্রশ্নটাকে পাল্টে দেওয়া, প্রফেশনালিজম দেখানো, সেটাও তারা ব্যর্থ হয়েছে সোফার। আর তো সময় খুব কম, যদি তারা বিপিএলের ফাইনাল খেলে 3টা ম্যাচ খেলার সুযোগ পাবে, রাইট? তো সব কিছু মিলিয়ে খুবই বিশ্রী একটা অবস্থা। বিশ্রী যে কী অবস্থা সেটা তো আসলে ওই ব্যাপারটাতে বোঝা যায়। গতকাল যখন আমাদের একজন রিপোর্টার যখন একজনের সাথে যোগাযোগ করলেন, আমরা নাম প্রকাশ করব না, একজন ক্রিকেটার বললেন যে বিসিবি যদি আসলে মালিকানা না নেয় এই রাজশাহীর দলটার, আমাদের কাছে মনে হয় না যে রাজশাহীর যিনি মালিক আছেন, ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান, খুব সম্ভবত নাম, তিনি আসলে টাকা দেওয়ার লোক। মানে একটা দল আপনি কিনেছেন, খালেদ মাহমুদ সুজন অনেকদিন আগে একটা কথা বলেছেন যে একটা বিপিএল দল চালাতে অন্তত আপনাকে 10 থেকে 15 কোটি বা 20, মানে নিয়ার এরকম একটা টাকা লাগবে। আপনি একটা ফ্র্যাঞ্চাইজি ফি দেওয়ার সময় একটা ঝামেলা হয়েছিল দুর্বার রাজশাহী কিনে। তাদেরকে দল দেওয়ার মানে কি? এই দলটা কি এমন যে বিসিবি জোর করে দিয়েছে, বা এমন হতে পারে যে বিসিবি শুধু 7-5 বোঝানোর জন্য তাদের ঘাড়ে বন্দুকটা রেখে খেলছে? দেখেন, এই কোশ্চেনটা ইটস লাইক ওপেন সিক্রেটের মতো, ঠিক আছে? সবাই কিন্তু আন্দাজ করছে। দুর্বার রাজশাহী নিয়ে এতদিন ধরে যেই আন্দাজগুলো করা হয়েছে সবগুলা সত্যি না হলেও সত্যের কাছাকাছি গেছে। এই একটা অ্যাজাম্পশন যেহেতু এসেছে, সেটা অফিসিয়ালি কেউ স্বীকার করছে না বা অফিসিয়ালি কোনো প্রমাণ আসছে না, বাট এটা কিন্তু একটা মানে ভিতরে কিন্তু, আর এটা কিন্তু শক্তপোক্ত একটা অ্যালিগেশন যে বিসিবির, আমি জানি না বিসিবি সরাসরি মালিকানা কখন নিবে বা এরকম, কারণ এরকম কথাবার্তাও কিন্তু আমরা শুনেছি যে নিয়ে নিবে বা ইয়ে করবে। আপনি প্লেয়ারের কথা বললেন, আমার সাথেও বেশ কয়েকজন প্লেয়ারের কথা হয়েছে। আমি শুধু একটু কথা বলি, একজন প্লেয়ারকে আমি জিজ্ঞেস করেছিলাম যে ভাই কী অবস্থা, তার রিপ্লাই ছিল যে ভাই আমাদের আর অবস্থা রাখছে। চিন্তা করেন, একটা এই আজকে বাংলাদেশ টিমের সিনিয়র প্লেয়ার কথা বলেছেন, অন্য টিমে তিনি খেলেন, মেহেদী হাসান মিরাজ। একটা প্লেয়ার বিপিএল, একজন প্লেয়ার বিপিএলে খেলবে কেন? টাকার জন্য। অবশ্যই স্বাভাবিক তো এটা, ঠিক না? আপনি যত বেশি গ্ল্যামার আনেন, আপনি বলবেন যে আমি আমার টিমে গ্ল্যামার আনবো, আপনি শাহিন আফ্রিদির আনবেন, আপনি গ্লেন ম্যাক্সওয়েল আনবেন, আপনি যার ইচ্ছে তার, আপনি এখন ক্রিকেটের শাহরুখ খান, টম ক্রুজকে, ট্রাভিস হেড, আপনি ট্রাভিস হেড আনবেন। ট্রাভিস হেড কেন আসবে আপনার? টাকার জন্য, অফকোর্স টাকার জন্য খেলবে, ঠিক না? সেনালে তো 7 সাগর 13 নদী পাড়ি দেয়। আপনি আপনার টুর্নামেন্ট, 3টা টুর্নামেন্ট এখন সাইমultaneously হচ্ছে দুনিয়া জুড়ে, আইএল টি20, এসএ টি20, বিপিএল টি20। বিপিএল ছেড়ে প্লেয়াররা অন্য টিমে কেন যাচ্ছে? টাকার জন্য। টাকা, ওইখানে টাকা বেশি দেখে যাচ্ছে। আপনি এখানে টাকা বেশি থাকলে অ্যালেক্স হেলস আইএল টি20 যেতেন না, রাইট? তো এখন হচ্ছে এই টাকাটাই প্লেয়াররা পাচ্ছে না, কিভাবে খেলবে? আপনি দেখুন তাসকিনে যদি আপনি খেয়াল করে দেখেন, তুমি খুব সম্ভবত 60 লাখের একজন ক্রিকেটার, যদি 25% তারা পেয়ে থাকে, তার মানে হচ্ছে আপনি 15 লাখ টাকা পেয়েছেন, তাই তো? 15 লাখ টাকা পেয়েছেন। দেখুন
খুব সম্ভবত 24-25টা উইকেট পেয়েছেন। আপনি একটা উইকেটের দাম যদি 1 লাখ করেও ধরেন সেটাও হচ্ছে না, মানে আপনি একটা উইকেট পেয়েছেন 50,000। তো একজন ক্রিকেটার এই যে 1.5 মাস ধরে 1 মাস ধরে নিজের সব কিছু উজাড় করে খেলছেন, দলের জন্য সব করছেন, এবং রাজশাহীর যে প্লে অফের আশা আছে সেটার পেছনে তো তাসকিনেরই সবচেয়ে বেশি অবদান। হ্যাঁ, ক্যাপ্টেন্সি নেওয়ার পর টিমের মোটিভটাই ঘুরে গেছে, 4 ম্যাচে 3টে জয় পেয়েছে। হ্যাঁ, বোলিং পারফরমেন্স বিশেষ করে। তো এই যে একজন ক্রিকেটার এত কিছু করে দলের জন্য আপনার সব কিছু করছে, কিন্তু দিন শেষে টাকা পাচ্ছে না, এটা তো মানে খুবই হতাশার একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে রাজশাহীকে নিয়ে আসলে কথা বলার, আপনি ক্রিকেটারদের মান নিয়ে প্রথম থেকেই প্রশ্ন ছিল সব দলের, যেমন ঢাকা ক্যাপিটালস, রাজশাহী কিংবা অন্যান্য যে দলগুলো ছিল সেখানেও খুব বেশি ভালো ক্রিকেটার ছিল এমন না, কিন্তু অন্যদের নিয়ে কিন্তু এত বেশি আলোচনা নেই। এর একটা বড় কারণ কি দেখুন, যে আপনি যদি আপনার কমিটমেন্ট রাখতে পারেন, আপনি দেন ঢাকা ক্যাপিটালসের ব্যাপার দেখেন, তাদের দল ভালো না, 6টা ম্যাচ টানা হেরেছিল, ভালো করতে পারে নাই, প্লে অফ থেকে ছিটকে গেছে, আজকেও একটা লজ্জার হার, কিন্তু কোনো ব্যাপার আছে মানে ভিতরেই কোনো সমস্যা নেই, কারণ তাদের পেমেন্টটা সব ঠিকঠাক ছিল। তাদের কথা হচ্ছে আমরা জিততেই পারি, হারতেই পারি, ব্যাপারটা এরকম। আপনি মেহেদী হাসান মিরাজের কথা বলেন, আপনি যদি মিরাজের কথা দেখেন, তিনি আজকে বলেন যে তারা 40% পেয়ে গেছেন, আরও 35% আগামী কয়েকদিনের ভিতরে পেয়ে যাবেন, এবং কমিটমেন্ট দেওয়া আছে, তারা পাবে, এটা বিশ্বাস করে, এবং এই জন্য বরিশাল খুলনাকে নিয়ে আলোচনা নেই। আপনার তো এইটাই করা উচিত। হ্যাঁ, আর এখানেই কিন্তু রাজশাহী আবার আলোচনা চলে আসে যে কমিটমেন্টের ব্যাপারটা। মেহরাব হোসেন অপি নিজেই আজকে বলেছেন যে তাদের কমিটমেন্ট দেওয়া হয়েছিল, কমিটমেন্টের টাকাটা তারা পেয়েছেন কিন্তু 10 দিন পর। তাহলে এটা কোন ধরনের কমিটমেন্ট হলো? ঠিক আছে, এখন ব্যাকগ্রাউন্ডে কি চলছে, ওই টিমের ব্যাকগ্রাউন্ডে কি চলছে এটা তারা খুব ভালো বলতে পারবেন, বাট যেটা নিয়ে আলোচনা হচ্ছে আপনি নেগেটিভ আলোচনা আপনি থামাতে পারবেন না। আর এইটা যে যদিও মেহরাব হোসেন অপি এই কোশ্চেনের আনসারে তিনি বিপিএলের প্রশংসা করেছেন, বিপিএলের রানের প্রশংসা করেছেন, বিপিএলের উইকেটের প্রশংসা করেছেন, সব কিছুই ঠিক আছে, কিন্তু তিনি আমার কাছে পার্সোনালি মনে হয়েছে তিনি এই প্রশ্নটা এড়িয়ে যাওয়ার একটু চেষ্টা করেছেন কোনো না কোনোভাবে, কিন্তু ভাবমূর্তি যে নষ্ট করে ফেলেছে। হ্যাঁ, উইজডেনে আপনি দেখছেন যে উইজডেনে নিউজ হচ্ছে, ক্রিকইনফোতে নিউজ হচ্ছে বিপিএল এই কাণ্ডগুলো। আপনি তো রাজশাহীর টিম হোটেলে গিয়েছিলেন একটু আগে, আপনি হয়তো মিস করে যেতে পারেন, কারণ এই নিউজটা একটু আগের নিউজ। আমি আপনার একটুই করে দিই যে ক্রিকেটারদের যে অ্যাসোসিয়েশন আছে, যেটা ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা, যেটা পরশুদিন আমাদের বাংলাদেশের যে ক্রিকইনফোর প্রতিনিধি তিনি টিম মোফাটের সঙ্গে কথা বলেছেন, যেটা চিফ তিনি বলছেন যেটা হতাশার বা এরকম ব্যাপার। কিন্তু আজকে একটা যে নিউজ আসছে ক্রিকইনফোতে, সেটা হচ্ছে যে তারা একটা বেসিক একটা প্রোটেকশন নিয়ম করছে, আপনাকে অন টাইমে ক্রিকেটারদের টাকা দিতে হবে, যেখানে ওই নিউজের হেডলাইনের ছবিটা, মানে ওই ছবিটাই হচ্ছে দুর্বার রাজশাহী। আপনি চিন্তা করেন যে এই ব্যাপারটা আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার কাছে বা ক্রিকেট সংগঠনের কাছে পর্যন্ত চলে গেছে, যে আপনি তাহলে দেশের ভাবমূর্তির আসলে কই নামিয়ে আনছেন। এইখানে কিন্তু একটা প্রশ্ন চলে আসে মুমিন, আমি যদি আপনাকে করি, আপনার কাছে কি মনে হয় যে বিপিএলটা জাস্ট করার জন্য আয়োজন করা? এটা তো স্বাভাবিক। আপনি কয়েক বছর যদি আপনি দেখেন, আমার কাছে মনে হয় না যে 2019 সালের পর থেকে বিপিএল আসলে বিপিএল টুর্নামেন্ট আছে। না, বাট এইবারের মানে জাস্ট আমার মনে হয় যে যারা আয়োজন করেছেন বিপিএল, তারা জাস্ট কিছু একটা দেখিয়ে দিতে চেয়েছেন যে এটাতে অ্যাকচুয়ালি তারা ব্যর্থ হয়েছে। আপনি যখনই দেখিয়ে দিতে চাইবেন তখনই আপনি জীবনে বড় ভুলটা করবেন। আপনি যে কোনো সেক্টরে, যে কোনো বিষয়, আপনার যখন যেটা এমন করবে যে আমি দেখিয়ে দিব, আপনার সব কিছুর একটা প্রসেস থাকে। এই প্রসেসটা যখন আপনি মেনটেন করবেন, আপনার জন্য মানে আমরা ক্রিকেটাররা যে সবসময় যে কথাটা বলে যে আমি একটা প্রসেসের ভিতরে আছি, তারপর কিন্তু একটা ফল আসে একটা সময়। কিন্তু আপনি যখনই বলবেন যে আমি আজকে ফাটাইয়া দিব, সেই করবো এই করবো, আপনি কিছুই করতে পারবেন না। এবং বিসিবি সেটাই করেছে। বিসিবির যে সমস্যাটা হয়েছিল যে তারা যদি নারী টি-20 বিশ্বকাপটা আয়োজন করতে পারেনি, তাদের ভিতরে একটা চ্যালেঞ্জ ছিল যে আমাদেরকে বিপিএল আয়োজন করতে হবে, যদি না করতে পারি তারা সবাই মনে করবে যে আমরা বিসিবি পুরোপুরি ব্যর্থ। ওই যে একটা ব্যাপার ছিল, সেটার কারণে তারা করেছে। এবং এইখানে সবচেয়ে বড় যে ভুলটা করেছে, তারা জোর করে কিছু দলকে ফ্র্যাঞ্চাইজি মালিকানা দিয়েছে, এবং এই কারণে বিপিএল আজকে এই দশা। ওইখানেও আর এই কোশ্চেনটা তো অথবা এই বক্তব্যটাতেও দুর্বার রাজশাহী নাম চলে আসে। হ্যাঁ, কারণ এইটা নিয়েও একটা গুঞ্জন আছে, যেটার এখনও হয়তো বা সেভাবে খোলসা হয়নি, কিন্তু একটা গুঞ্জন চলছে যে দুর্বার রাজশাহীকে মোটামুটি জোরপূর্বক, যে তারা এটা দুর্বার রাজশাহীর মালিকও বলেন যে তিনি বুঝেন না ক্রিকেট নিয়ে অত বুঝেন না। এখন আমার কথা হচ্ছে, আপনি যদি একটা কোম্পানি অথবা একটা অনেক টাকার ব্যাপার, ঠিক না, আলটিমেটলি হচ্ছে এই বিষয়গুলো কিন্তু ব্যবসায়িক প্রতিষ্ঠান, ঠিক না, আপনি ক্রিকেট থেকে ব্যবসাটাই করবেন এন্ড অফ দ্য ডে, এন্টারটেইনমেন্ট পারপাসে।
আপনি যখন এতগুলো টাকা, কোটি কোটি টাকা যখন আপনি ইনভেস্ট করবেন, আপনি যদি না বুঝেন তাহলে আপনি কিভাবে সেখান থেকে প্রফিটটা বাইর করবেন? এটাই কথা। এখন আমার কাছে যেটা মনে হয়, তাহলে ব্যাপারটা ধোঁয়াশাই তো হলো। হ্যাঁ, আপনি যেটা ইঙ্গিত করছেন যে ফারুক আহমেদের বন্ধু বা কোনো একটা এরকম কথাই হচ্ছে, এরকম একটা কথা হচ্ছে, সেটা বোঝা যায় যে একজন মালিক, ওনাকে দেখে আমার আসলে মনে হয় না যে মানে উনি এই যে এত কিছু হয়ে যাচ্ছে উনি আসলে ব্যাপারগুলো রিয়েলাইজ করতে পারছেন, বুঝতে পারছেন। কারণ উনি একটা আসলে ফাটা বাসের ভিতরে পড়ে গেছেন, উনি আসলে এই দিকেও যেতে পারছেন না, ওই দিকেও যেতে পারছেন না। যেটা গুঞ্জন আছে যে তিনি গাড়ি বিক্রি করেছেন, বাসা বন্ধক রেখেছেন, এইভাবে আসলে তাকে বিপদে ফেলার কোনো আসলে মানে আমার কাছে যেটা মানে হয় না। এখানে অনেকেরই সমস্যা আছে, এগুলো হয়তো সামনের দিনে আমরা আসলে হয়তো বা বিপিএল আফটার বিপিএল যখন সময় পাবে, অথবা সবচেয়ে তো ভালো হবে তিনি যখন কথা বলবেন, তিনি যখন আমার কাছে মনে হয় না তিনি কথা বলতে পারবেন। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটটা এরকম, আপনি যখন কারো মানে প্রতিনিধিত্ব করবেন তখন আপনি অবশ্যই, যেমন আমরা একটা অফিসে চাকরি করি, আমি যখন চাকরি অবস্থায় থাকবো তখন অবশ্যই আমি চাকরি মানে আমার অফিস নিয়ে আমি কথা বলতে পারবো না। মিনস হচ্ছে অফিসের সমালোচনা করতে পারবো না। ক্রিকেটাররা যেমন কেন্দ্রীয় চুক্তিতে থাকেন, তারা বোর্ডের সমালোচনা করতে পারে না। যখন তারা ওই চুক্তির বাইরে গিয়ে যান, এখন তার তো মনে হয় না যে তিনি যার সঙ্গে আমরা যে ব্যাপারগুলো মেলানোর চেষ্টা করছি তাদের সম্পর্কে। আচ্ছা, সেটা হচ্ছে তাদের ব্যক্তিগত ব্যাপার। মমিন, আমি দুইটা বিষয় নিয়ে আর একটু আলোচনা করতে চাই আপনার সাথে। যেটা হচ্ছে আমি আজকের ঘটনায় আমরা যেটা দেখলাম, অথবা মেহরাব হোসেন অপি যেটা বললেন, তার মধ্যে একটা হচ্ছে এই যে প্রশ্নটা তার কাছে এমন ছিল যে তিনি এর আগে একটা টিমের সাথে কাজ করেছেন বিপিএলে, ঢাকা ডমিনেটর্স, যে টিমটা এখন নাই। সেখানেও তিনি বলেছেন যে এরকম ইস্যু হয়েছে, যে পেমেন্ট নিয়ে হওয়াটা খুবই স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হলো, তার কাছে প্রশ্নটা এরকম ছিল যে আসলে যেহেতু আপনারও আগে অভিজ্ঞতা আছে, আপনি বলছেন সব টিমেই মোটামুটি হয় আর হওয়াটা খুবই স্বাভাবিক, তাহলে কি দুর্বার রাজশাহীর ব্যাপারটা কি বেশি সামনে চলে এসেছে? না, সামনে কেন চলে, আর এই ক্ষেত্রেই একটা ব্যাপার এসেছে যে তাদের যেই পার্সোনাল যেই গ্রুপ চ্যাট থেকে চ্যাট লিক হচ্ছে, তাদের কথা লিক হচ্ছে, কথা লিক হওয়ার ফলেই হচ্ছে সেগুলো মিডিয়াতে আসছে, এই পরিস্থিতি, এই ম্যাসাকারটা সৃষ্টি হয়েছে। এখানে আপনি যদি আমার একেবারে আমার ব্যক্তিগত মতামতটা জানতে চান, সেখানে আমি আসলে কোনো মানে ক্রিকেটারদের চ্যাট লিক হওয়া এটা একটা কারণ আছে। ধরুন আপনি আর আমি তো কলিগ, তো আপনার সাথে আমার একটা কমিটমেন্ট আছে। ধরেন আপনি আমার কাছে টাকা পান, যে ধরেন 10 টাকা পান, আমি আপনাকে বলেছি যে পারভেজ ভাই ঠিক আছে আমি 5 দিন পর আপনারা দিব। এখন কথা হচ্ছে 5 দিন পর যখন আসবে তখন অবশ্যই আপনি আমরা এক্সপেক্ট করবেন যে আমি আপনার ওই 10 টাকা ফেরত দিব, কিন্তু আমি সেদিন আপনাকে দিচ্ছি না। কিন্তু আবার আমি তো 5 দিন পরে গিয়ে আপনার বললাম ঠিক আছে আরও 2 দিন সময় দেন, আরও 2 দিন সময় দেন, এভাবে ধর আমি 15 দিন কাটিয়ে দিব। তারপরে যখন আমি আপনাকে বলবো ঠিক আছে ভাই এই চেকটা দিলাম আপনাকে 10 টাকা আপনি তুলে নেন, এবং সেটা বাউন্স করলে, যখন এটা বাউন্স করবে, আমি আপনার কলিগ কিনা, আমি আপনার ভাই কিনা, যত কিছু মধ্যে কথা যে বিশ্বাস করবেন, দলের উপর টিমের প্লেয়ারদের আস্থা না থাকাটাই হচ্ছে এই চ্যাট লিক হওয়ার কারণ। স্বাভাবিক না যে আপনি যে তাসকিনের কথা বললাম যে আপনি 60 লাখ টাকার একটা ক্রিকেটার আপনি চুক্তি হয়েছেন, আপনি এই 25 উইকেট নেওয়ার পর একটা 12টা ম্যাচ খেলার পর টাকা পাইছে 15 লাখ। যদি কোয়ালিফাই না করে তাহলে কিন্তু তাদের টুর্নামেন্ট শেষ, এবং টুর্নামেন্ট যদি শেষ হয়ে যায় এই মালিক আসলে সে কেমনে ধরবে আমার বলেন? সে একটা কথা। এখন হচ্ছে এখান থেকে এই যে টুর্নামেন্ট যদি তাদের শেষ হয়ে যায়, সর্বশেষ যে আপডেটটা তাদের পেমেন্ট নিয়ে মেহরাব হোসেন অপি যেটা দিয়েছেন সেটা হচ্ছে তাদের পেমেন্টে 3 তারিখের একটা ডেট আছে। এটা তো 2 তারিখ ছিল, হ্যাঁ ম্যাচ 2 তারিখ বা 3 তারিখ যেটাই হোক, যেই ডেটটা আছে এই ডেটে যদি তারা টাকা না পান তাহলে কি করবে? ঠিক আছে, এই কোশ্চেনটা তিনি বলেছেন যে এইটা নিয়ে তারা এখনো ভাবেননি, এটা নিয়ে তারা কথা বলবেন। আপনার কি মতামত? কিন্তু আমার কাছে যে তথ্যটা আছে সেটা হচ্ছে গতকাল কয়েকজন ক্রিকেটারের সঙ্গে কথা বলছিলাম, তখন তারা বলছিলেন যে আমরা যদি আসলে টাকা না পাই ক্রিকেট মানে এই ম্যাচ খেলার কোনো প্রশ্নই আসে না। তারা প্লে অফে গেল না কই গেল এটা আসলে দেখার বিষয় না, এবং হয় দুটো জিনিস করতে হবে তাদের, একেবারে সহজ কথা, হয় আমাদেরকে টাকা দিতে হবে, না হলে বিসিবি দায়িত্ব নিতে হবে। কারণ বিসিবি দায়িত্ব নিলে তারা বিশ্বাস করে আমাদের 10 দিন পরে টাকা দেবে, কোনো সমস্যা নেই, 1 মাস পরে টাকা দেবে, একটা ট্রাস্টেবল অভিভাবক তারা পেল। কারণ আলটিমেটলি ক্রিকেটারদের ঘরটা হচ্ছে বিসিবি যখন নিবে তখন আপনাকে 5 দিন পরে দিলেও সমস্যা নাই, তাদের কাছে 6 মাস পরে দিলেও কোনো ক্রিকেটার তারা পাবে, ওই বিশ্বাসটা আছে। আর সেকেন্ডলি যেটা বললাম যে টাকা তাদেরকে 3 তারিখে বা 2 তারিখের ভিতরে টাকা দিতে হবে, যদি না দেয় রাজশাহী ক্রিকেটাররা ম্যাচ খেলবেন না। মানে 3 তারিখ রাজশাহী ম্যাচে নামা হচ্ছে না ক্রিকেটারদের, যদি তারা টাকা ফাইনালসে
আচ্ছা, এখন এটা পর এবং আরেকজন ক্রিকেটার যেটা বলেছেন যে আমরা কাল মানে আজকে বসবো তারপর একটা সিদ্ধান্ত নেব, ওই আপডেটটা আমরা পাইনি। গতকাল তারা বসেছিলেন নিজেরা, মানে ক্রিকেটাররা বসেছিলেন, কি সিদ্ধান্ত নিয়েছেন সেটা জানা যায়নি। কিন্তু যতটুকু মনে হচ্ছে যে বিসিবি যেহেতু বলেছে রাজশাহীকে একটা সময় বেঁধে দিয়েছে ওই 2 বা 3 তারিখ পর্যন্ত, ওইটা ক্রস করে গেলে কিন্তু একটা বিপদ তৈরি হবে। এবং ক্রিকেটাররা মনে হয় যে ওইটা হোল্ড করেছে, যেহেতু বিসিবি সময় নিয়েছে, বিসিবি বলছে 3 তারিখ পর্যন্ত ওয়েট করো, এটা হয়তো হোল্ড করেছে। আচ্ছা মমিন ভাই ধন্যবাদ আপনাকে। লাস্ট যে কথাগুলো বললেন যে হচ্ছে প্লেয়াররা খেলবে না অথবা প্লে অফে যাক অথবা যেখানেই যাক প্লেয়াররা খেলবে না, তবে আমরা আশা করব প্লেয়াররা খেলবেন, আশা করব তাদের যে সমস্যাগুলো আছে সেই সবার আগে আশা করব ক্রিকেটাররা পারিশ্রমিক পাবে। হ্যাঁ সেটাই, অবশ্যই খেলবেন তো তারা পারিশ্রমিক পেলেই, আপনার তো দেওয়া তথ্য অনুযায়ী তো প্লেয়াররা তাদের পারিশ্রমিকটা পাক, তাদের যত প্রবলেম আছে সেই প্রবলেমগুলো সলভ হয়ে ক্রিকেটাররা নামুক, কারণ এই প্রবলেমের মধ্য থেকেই তারা যে পারফরমেন্স করে দেখিয়েছে এইটা প্রশংসনীয়, আর সেলুট করতে হবে। মেহরাব হোসেন অপিও এটাই বলেছেন যে তার প্লেয়াররা 100%-এর জায়গায় 120% ঢেলে দিয়েছে, এটা সত্য এবং এটা সত্য। দুর্বার রাজশাহী একদম তারা শতভাগ দেশীয় টিম নিয়েও তারা হারিয়েছে, তারা দুই একজন বিদেশি নিয়েও তারা হারিয়েছে। তো আমরা আশা করবো যে যেটা ওদের ওই টিমের তরফ থেকে বলা হয়েছে নেক্সট 5 ম্যাচ যদি তারা জিতেন তারা ফাইনাল জিতে যাবে। এখন 2 ম্যাচ চলে গেছে আর 3 ম্যাচ আছে, তো আমরা আশা করবো যে তাদের সবকিছু ঠিকঠাক হবে, যাতে ব্যাটে বলে যদি তারা মিলে যায় তারা প্লে অফ খেলে। একটা জিনিস যোগ করবো, সেটা হচ্ছে বিসিবিকে এই যে টুর্নামেন্ট আয়োজন করলে এখান থেকে শিক্ষা নিতে হবে। এবং আগামী যে জিনিসটা শোনা যাচ্ছে আগামী 5 বছর বা 6 বছরের জন্য যে ফ্র্যাঞ্চাইজি দেওয়া হবে, আপনাকে অবশ্যই দেশীয় ওই ধরনের প্রতিষ্ঠান, যেমন বসুন্ধরা, ফরচুন বরিশাল যে মালিকানা নিয়েছে, আপনি খুলনার কথা বলতে পারেন, খুলনা যারা মালিকানা নিয়েছে, প্রিমিয়ার ব্যাংক বা প্রাইম একটা মাইন্ডট্রি খুব সম্ভবত, আপনি তারপরে ধরেন বেক্সিমকো ঢাকা ছিল, বেক্সিমকো ঢাকা মিন্স হচ্ছে ঢাকা ডায়নামাইট, তারপর হচ্ছে আপনার জেমকন গ্রুপের টিম ছিল, জেমকন খুলনা টাইটান্স ছিল, ওই দলগুলো ডিবিএল এর টিম ছিল আপনার হচ্ছে বরিশাল চিটাগং ভাইকিংস, খুবই প্রফেশনাল একটা টিম ছিল। এই বড় কোম্পানিগুলো যদি ফেরাতে পারে, না হলে আসলে না ফেরাতে পারলে এই যে বিপিএল এখনকার জগা খিচুড়ি, সেটা আসলে কয়দিন পর জগা খিচুড়িও থাকবে না, মানে পাতিল আসলে খিচুড়িও পাওয়া যাবে না, এরকম পরিস্থিতি। আমি জাস্ট কয়েকদিন আগে বলছিলাম একটা ভিডিওতে যে যেমন একটা জায়গাতে যেমন বলছিলাম যে IL T20 এখন যে নিয়মে খেলছে এটা যদি আটকানো না যায় 5 বছর পর আপনি বিপিএলকে খুঁজে পাবেন না। আর বিসিবিও যদি আসলে যে জগা খিচুড়ির পরিবর্তে যদি তেহেরি বা মানে রান্না করতে না পারে, মানে ভালো জিনিস রান্না করতে না পারে, তাহলে আসলে বিপিএল। দর্শক, আমার সহকর্মী যেটা বললেন যে হচ্ছে বিপিএলকে জগা খিচুড়ি বানানো যাবে না, যতটুকু হয়েছে বিপিএলকে টিকিয়ে রাখতে হলে সেটাই করতে হবে যেটা বিপিএলের জন্য ভালো। কারণ হচ্ছে একই সময়ে আরও 2টা টুর্নামেন্ট হয় যেগুলোর মান অলরেডি বিপিএলের চাইতে বেশি, আর সের জন্য যেই পদক্ষেপগুলো নেওয়া দরকার আশা করি বিসিবি সেই পদক্ষেপগুলো নেবে। তার জন্য হচ্ছে অন্তত প্রফেশনাল টিমগুলো খুঁজতে হবে, যেই টিমগুলো বিপিএলে ক্রিকেট বুঝে আর একটা ফ্রাঞ্চাইজি চালানোর জন্য চ্যাম্পিয়ন হতে চায়, চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলে। আর এই বছর যা ঘটলো এখন পর্যন্ত সোফার, এইরকম যাতে কোনো বিপিএলে না হয়, আর শুধু বিপিএলে না, দুনিয়ার কোনো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে যেন এরকম না হয়। কারণ তো দর্শক, ক্রিকেটের সব খবর আমরা সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, আর সেটার জন্য আপনাদের জাস্ট অল্প কিছু কাজ করতে হয়, সেটা হচ্ছে ক্রিকফ্রেঞ্জির ফেসবুক, ইউটিউবে আপনাদের জাস্ট ফলো রাখতে হয়। আপনারা সব খবর সবার আগে এইভাবেই পেয়ে যাবেন, ভিতরের খবর, ক্রিকেটের ভিতরের খবর আপনাদের এইভাবে বের করে আমরা এনে দেব। ধন্যবাদ।